সংস্কার আন্দোলনে সম্পৃক্ত তরুণ ভাই এবং বোনেরা, তাদের এই রাষ্ট্রের কাছে অপরিসীম একটা আকাঙ্ক্ষা আছে এবং এটা একটা পজিটিভ দিক হলো যে তারা যদি এই দেশ সম্পর্কে আমরা এখানে যারা বয়স হয়ে গেছে অনেকে আমরা হতাশা ব্যক্ত করি, অনেকে বিদেশ থেকে একটা রাষ্ট্র পরিচালনা যারা করবে, একটা রাষ্ট্রের স্টিয়ারিং যাদের হাতে থাকবে, তারা যদি কোটার ভিত্তিতে মেজরিটি আসে, মেধার ভিত্তিতে কম। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, এবার কোটা বিরোধী আন্দোলন নিয়ে কিছু তথ্য দিলেন গোলাম মোল্লা রনি এবং সাথে রুমিন ফারহানাও কিন্তু অনেক গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন আমাদেরকে। প্রিয় দর্শক, যেমনিভাবে সরকার বলছিল এই আন্দোলনের সাথে বিরোধী দলের অর্থাৎ বিএনপির এবং জামাতে তাদের কিন্তু সম্পর্ক রয়েছে, তাদের জন্যই কিন্তু আজকের এই আন্দোলনটি দীর্ঘ হচ্ছে বা তারাই কিন্তু এই আন্দোলনে দাঁড়া করাচ্ছেন ছাত্রদেরকে সরকারের মুখোমুখি। প্রিয় দর্শক, কি আসলেও কি বাস্তব? প্রিয় দর্শক, চলুন বাস্তব নাকি অবাস্তব আমরা রুমিন ফারহানা এবং গোলাম মোল্লা রনির দুটি ভিডিও দেখব। এবং এটা একটা পজিটিভ দিক হলো যে তারা যদি এই দেশ সম্পর্কে আমরা এখানে যারা বয়স হয়ে গেছে অনেকে আমরা হতাশা ব্যক্ত করি, অনেকে বিদেশ থেকে এদেশ থেকে পালিয়ে বিদেশে চলে যেতে চায়, অনেকে বেগম পাড়াতে বাড়ি করেছে, এখানে বেনজির খেনজির যে সমস্ত লোকজন আছে, তা ভুইয়া সাহেব, মিয়া সাহেব, আসার সাহেব যারা যারা আছে, এরা তো পুরো ফুটে করে দিয়েছে পুরো দেশটাকে। তো সেই তুলনায় এদের কোনো এক্সপেকটেশন নাই, কিন্তু এই যে যারা আন্দোলন করছে তারা এই দেশের প্রতি ইঞ্চি মাটির প্রতি তাদের প্রেম আছে, মহত্ব আছে, ভালোবাসা আছে এবং এই কারণেই তারা এই দেশ নিয়ে আন্দোলন করছে। তো কাজেই আমি তাদের এই আন্দোলনকে স্বাগত জানাই। যদি তাদের আগ্রহ না থাকতো, তারা যদি মনে করতো যে না বাংলাদেশে পড়বো না, আমরা কোনো মতে এখান থেকে পাশ করে আমেরিকা চলে যাব, কানাডা চলে যাব। এখন অনেকে বলছে যে পিএইচডি ডিগ্রি কত সোজানো আছে না, কয়েক হাজার আছে, তারা বিদেশে গিয়ে করতে চায়, খুব অড জব করতে চায়। তো সেই তুলনায় পিএইচডি ডিগ্রি হোল্ডাররা বিদেশে গিয়ে যদি বাবুর্চি হতে চায় আর আমাদের ছেলেরা বাংলাদেশে বসে ম্যাজিস্ট্রেট হতে চায়, সো এটা তো তাদের দেশপ্রেমের একটা পরিচয়। ফলে আমি এটা তাদেরকে স্বাগত জানাচ্ছি। দিস ইজ ওয়ান। সেকেন্ড থিং হলো, এখনও পর্যন্ত শিক্ষকদের আন্দোলন এবং ছাত্রদের যে আন্দোলন, এটা দ্বারা সরকার বিব্রত হওয়ার মতো কিছু নেই। আমি অবাক হয়ে দেখলাম যে যারাই আন্দোলনে আসছে তারা এখনও প্রধানমন্ত্রীকে বেশ সম্মান জানিয়ে বলছেন যে মাননীয় প্রধানমন্ত্রী, আমরা আপনার ন্যায় বিচার প্রত্যাশা করি, আপনার কাছেই চাই। তারা কিন্তু এখনও পর্যন্ত বেগম খালেদা জিয়ার কাছে কিছু চায়নি। তারেক রহমান সাহেবের সাথে কোনো তাদের যোগাযোগ আছে বা জামাতের কোনো আছে, আল্লাহু আকবার বলছে, এরকম নজর এখনও হয় নাই। খালি এক জায়গাতেই দেখলাম যে তাহিরির ওয়াজ একটু নকল করছে বোধহয় কোনো একটা জায়গাতে গিয়ে, যে হু হা যে জিকির, এই জিকির করে পোলাপান একটা আনন্দ ফুর্তি করছে। এছাড়া আমি আসলে এখানে অন্য কোনো ইসলামাইজেশন, মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী যে চক্রান্তের কথা বলছে, এরকম কোনো চক্রান্ত আসলে এখানে দেখিনি। তারা এখনও পর্যন্ত বর্তমান সরকার বা রাষ্ট্র ব্যবস্থা, এমনকি বিচার বিভাগ সম্পর্কে তারা যে বক্তব্য দিয়েছেন, আমার কাছে মনে হয় অনেক জুরিস্ট বা আইনে যারা বিশেষজ্ঞ লোকজন আছেন তাদের চাইতেও এই যে ইউনিভার্সিটিতে যারা আন্দোলনরত ছাত্রছাত্রী রয়েছেন, তারা এই বিচার ব্যবস্থা সম্পর্কে অসাধারণ বক্তব্য দিয়েছেন। তারা যে জিনিসটা বলেছেন যে এখানে আসলে আমাদের যে দাবিটি, এই দাবিটি আমরা রাষ্ট্রের এক্সিকিউটিভ বিভাগ থেকে চাই। এর কারণ হলো বিচারিক যে জটিলতা রয়েছে, আইনের যে বাধা ধরা নিয়ম আছে, এটার পেছনে ছোটার মতো যে সাংগঠনিক ভিত্তি দরকার, ব্যক্তি দরকার, সেটা আমরা কেউ নয়। ফলে আমরা রাজপথে যে জিনিসটা আন্দোলন করছি, এটা আমাদেরই মতো অতীতে আরও অনেক বড় বড় বিষয় রাজপথে নিষ্পত্তি হয়েছে। আমাদের দেশের জন্মই হয়েছে যেখানে রাজপথে কোনো কোর্টের অর্ডারে, এক্সিকিউটিভ অর্ডারে আমাদের দেশের যাকে বলা হয় স্বাধীনতা, সার্বভৌমত্ব হয়নি, মুক্তিযুদ্ধ হয়নি। তো যেখানে মুক্তিযুদ্ধ হয়নি কোর্টের অর্ডারে, সেখানে মুক্তিযুদ্ধের কোর্টের অর্ডারে হবে, এই জিনিসটা তারা প্রশ্ন তুলেছে। ইটস এ ভেরি স্মার্ট অ্যান্ড হাম্বল যাকে বলে সাবমিশন। এর চেয়ে ভদ্র এবং এর চেয়ে সুচালু, একসাথে ভদ্র আর একদিকে কাটা দিয়ে আচ্ছা মতো খোঁচা দিয়ে দেয়া, এরকম যে ইন্টেলেকচুয়াল যে তারা অ্যাপ্রোচ করেছে। তো সেই ক্ষেত্রে আমি মনে করি যে স্বরাষ্ট্রমন্ত্রী বা অন্যান্য যারা এই বিষয়ে নিয়ে কথাবার্তা বলতে চান, তাদেরকে বুঝতে হবে যে আমাদের সন্তানেরা, স্বরাষ্ট্রমন্ত্রী বা আমাদের সন্তানেরা আমাদের সে বুদ্ধিমান হয়ে গেছে, আমাদের সে লেখাপড়া জানে এবং আমরা সেই যে 20-40 বছর আগে যে লেখাপড়া করেছি, এই লেখাপড়া দিয়ে এদের সাথে আসলে ওই দূরে বসে লাঠি দেখানো যায়, গুলি করা যায়,
টিয়ার সেল মারা যায়, কিন্তু সামনে গিয়ে কথা বলা যায় না। সো উই মাস্ট একটা রাষ্ট্র পরিচালনা যারা করবে, একটা রাষ্ট্রের স্টিয়ারিং যাদের হাতে থাকবে, তারা যদি কোটার ভিত্তিতে মেজরিটি আসে, মেধার ভিত্তিতে কম আসে, তখন তো সার্টেনলি একটা রাষ্ট্র পিছিয়ে পড়ার সমস্যায় পড়ে। আন্দোলনে আপনাদের কোনো ইন্ধন আছে কিনা, আপনাদের মনে বিএনপির কোনো ইন্ধন আছে কিনা? বিএনপি যদি ইন্ধন থাকতো তাহলে আন্দোলন এত সফলভাবে হতে পারতো না। এক, দুই হলো আপনারা দেখেছেন যে আন্দোলনের শুরু থেকে যারা আন্দোলন করছেন একেবারেই স্কুল মানে বিশ্ববিদ্যালয়ের পড়ুয়া স্টুডেন্ট যারা স্পষ্ট করেছেন তাদের অবস্থান। কোনো রাজনৈতিক দলের ছত্রছায়ায়, কোনো রাজনৈতিক দলের ইন্ধনে কিংবা কোনো রাজনৈতিক দলকে সুবিধা দিতে বা কোনো রাজনৈতিক দলকে অসুবিধায় ফেলতে এই আন্দোলন হচ্ছে না। এই আন্দোলন হচ্ছে তাদের সংবিধান সম্মত যে অধিকার, সে অধিকার আদায়ের জন্য। এই সংবিধান সম্মত অধিকারের বিষয়ে আমি আইনজীবী হিসেবে যেটুকু যুক্ত করতে পারি সেটা হচ্ছে সংবিধানে স্পষ্ট বলা আছে আইনের চোখে সকলেই সমান, কোনো রকম বৈষম্য করা যাবে না, ধর্ম, জাতি, গোষ্ঠী, মানে লিঙ্গ, জেলা, কোনো কিছুর ভিত্তিতেই কোনো রকম বৈষম্য করা যাবে না। তবে এখানে একটা তবে আছে, একই সঙ্গে সংবিধান এটাও বলছে পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে মূল স্রোতে আনতে সরকার চাইলে কোনো পজিটিভ স্টেপ নিতে পারে। রাষ্ট্র সেখানে পজিটিভ স্টেপ নেওয়ার ব্যাপারে সরকারকে বারিত করবে না। সংবিধানে এই ব্যাপারে পরিষ্কার বলে দেয়া আছে। তার মানেটা কি? তার মানে হচ্ছে পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে আপনি যদি মূল ধারায় আনতে চান, সেই মূল ধারায় আনার ক্ষেত্রে আপনি যে কোনো পজিটিভ স্টেপ নিতে পারেন, কোটা তার একটা হতে পারে। এখন পিছিয়ে পড়া জনগোষ্ঠী কারা? যারা মুক্তিযুদ্ধ করেছেন তারা সকলেই কি পিছিয়ে পড়া জনগোষ্ঠীর অংশ? আজকে বঙ্গবন্ধুর পরিবার, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের পরিবার, আমার, আপনার, আমাদের পরিবার, আমাদের সকলের পরিবারই তো মুক্তিযুদ্ধে কোনো না কোনোভাবে সম্পৃক্ত। অল্প কিছু রাজাকার, আলবদর, আল শামস বাদ দিলে আপনি, আমি, ভাই দুজন বসে আছে, প্রত্যেকে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে আমরা সাফার করেছি। কেউ রক্ত দিয়েছে, কেউ তার জায়গা জমি হারিয়েছে, এক একজন এক একভাবে। আমার নানু বাসায় যেটা হয়েছে, বিরাট বোম পড়েছে, বোম পড়ে পুরো বাসা তছনছ হয়ে গেছে। আমরা কি সাফার করিনি? আমার পরিবারকে সাফার করেনি? করেছে। কিন্তু এখন যদি আমি কোটা দাবি করি সেজন্য, বা আমার পরিবারের কেউ যদি কোটা দাবি করে, এটা খুব অন্যায় হবে, কারণ আমার পরিবার পিছিয়ে পড়া জনগোষ্ঠীর মধ্যে পড়ে না। সে কারণেই তারা বলছে যে কোটা ভারতেও আছে, কোটা অন্যান্য দেশেও আছে, কিন্তু যেটা বলা আছে এক, হয়তো তুমি শিক্ষায় কোটা নিতে পারো কিংবা তুমি চাকরিতে কোটা নিতে পারবা, পরিবার থেকে যে কোনো একজন কোটা নিতে পারবে। ধারাবাহিকভাবে দেখা যায় কিছু কিছু পরিবার সুবিধাপ্রাপ্ত হয়েই যাচ্ছে। এই জায়গাটাতে তারা কিন্তু কোটা সংস্কারের কথা বলছে, বাতিলের কথা কিন্তু একবারও বলেনি। এবং বলা হচ্ছে পিছিয়ে পড়া মুক্তিযোদ্ধাদের মধ্যেও যদি পিছিয়ে পড়া জনগোষ্ঠীর সদস্য থাকে, নিশ্চয়ই তারা কোটার সুবিধা পাবে। কিন্তু সেটা আপনি আসলে কত প্রজন্ম সেই সুবিধাটা দেবেন? স্বাধীনতার তো 53 বছর পার হয়েছে, এবং সেই 53 বছরে ফার্স্ট জেনারেশন, সেকেন্ড জেনারেশন, কি এখন থার্ড জেনারেশন শুরু হয়েছে। থার্ড জেনারেশন কেউ কি আপনি কোটা সুবিধা দেবেন কিনা এই প্রশ্ন থাকে। আরেকটা বিষয়, আমাদের জাতির শ্রেষ্ঠ সন্তান মুক্তিযোদ্ধা, কিন্তু মুশকিল হচ্ছে আমাদের সব কিছুই যেহেতু পলিটিসাইজড হয়ে যায়, সরকার আসে সরকার যায়, মুক্তিযোদ্ধার কোটা মানে মুক্তিযোদ্ধার তালিকা পরিবর্তিত হতে থাকে, নতুন সংখ্যা যুক্ত হয়, আগের সংখ্যা চলে যায়। হবে কি হবে না এটা তো সময় বলবে। আপনি একেবারে যদি বলেন এটা একবার নির্ধারিত হয়ে গেছে, সুযোগ নেই আর, এত সহজে বাংলাদেশে সুযোগ নাই বলে দেওয়া একটু মুশকিল সেকান্দার রহমান, এটা বড় মুশকিল। হ্যাঁ, ওটা না বলি আমরা। তো এই যে পরিবর্তন হতে থাকে, এখন পর্যন্ত আমরা শহীদদের তালিকা করতে পারি না, তো জাতির জন্য লজ্জা, তাই না? সো আমরা যেহেতু সকল কিছুই পলিটিক্যালি ব্যবহৃত হয়, বাচ্চাদের মনে ভয়টা আছে, স্টুডেন্টদের মনে ভয়টা আছে, এবং সর্বোপরি দেখা যাচ্ছে 56% কোটা, 44% মেধা। একটা রাষ্ট্র পরিচালনা যারা করবে, একটা রাষ্ট্রের স্টিয়ারিং যাদের হাতে থাকবে, তারা যদি কোটার ভিত্তিতে মেজরিটি আসে, মেধার ভিত্তিতে কম আসে,
তখন তো সার্টেনলি একটা রাষ্ট্র পিছিয়ে পড়ার সমস্যা। শুনছিলেন আপনারা কোঠা বিরোধী আন্দোলন নিয়ে যে ছাত্র আন্দোলনটি করছে, সেই আন্দোলন সরকার যেভাবে বিরোধী দলকে দোষারোপ করছে, আসলে বিরোধী দলের কিন্তু এখানে কোনো ভূমিকা নেই। অর্থাৎ বিএনপি বলেন, জামাত বলেন এবং বিভিন্ন যে দলগুলো রয়েছে তাদের কিন্তু কোনো স্লোগানই কিন্তু ছাত্ররা ব্যবহার করেনি। বরং এইটা আমরা বলতে পারি যে এখানে কোনো দলের সাথে সম্পৃক্ত নেই, বরং ছাত্ররা তারা নিজ উদ্যোগে নিজের মেধা খাটিয়ে কিন্তু এই আন্দোলনে নেমেছেন এবং এই আন্দোলনকে কিন্তু সরকার ঠেকানোর জন্য পুলিশকে ব্যবহার করেছেন এবং ছাত্রলীগকে ব্যবহার করেছেন এবং তাদেরকে দোষারোপ করেছেন যে এটি রাজনৈতিক একটি দল এটির ভিতরে জড়িত রয়েছেন, তাদেরকে উস্কানি দিয়ে তাদেরকে সরকারের বিরুদ্ধে লেলিয়ে দেওয়া হয়েছে। প্রিয় দর্শক, আপনারা এই আজকের ভিডিও এবং অতীতেও দেখেছেন, অনেকেই সোশ্যাল মিডিয়ায় চোখ রেখেছেন, আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন যে বিভিন্ন জায়গা থেকে ছাত্ররা আন্দোলন করতেছে, তার সাথে কিন্তু অনেক ছাত্র নিজের জীবনকে উৎসর্গ করে দেওয়ার জন্য পুলিশের বন্দুকের সামনে কিন্তু বুক পেতে দিয়েছেন। অর্থাৎ এখানেও কিন্তু দেখা যাচ্ছে না কোনো রাজনৈতিক দল তাদের সাথে অংশগ্রহণ করেছে বা তাদের এই এতে প্রতিবাদ করেছে বা তাদের সাথে মাঠে নেমেছে, কোনোটাই কিন্তু নেই। অর্থাৎ অনর্থক সরকার এই ছাত্রদেরকে এই ইস্যুতে রাস্তা থেকে সরিয়ে দিতে চায় এবং তাদের যে দাবি এটা কিন্তু মেনে না নেওয়ার একটি চক্রান্ত করতে চাচ্ছে সরকার।